স্বাগত দীপ্ত সংবাদের সাথে আছি আমি কাজী আসিফুজ্জামান। নির্বাচনকালীন প্রতিশ্রুতি থেকে সরকার বিন্দু মাত্র অবস্থান পরিবর্তন করবেন না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আরও বলেন, বর্তমান বাংলাদেশে জনগণের প্রতিনিধিমূলক সরকার প্রতিষ্ঠিত হয়েছে, তাই দেশের মানুষের কাছে সরকার জবাব দিতে বাধ্য। রাজধানীর বনানীতে সকালে ফ্যামিলি কার্ডের পাইলটিং পর্যায়ে বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। কর্মসূচির আওতায় প্রতিটি পরিবারকে মাসিক ২৫০০ টাকা ভাতা দেওয়া হবে। উপকারভোগীর পছন্দ অনুযায়ী মোবাইল ওয়ালেট বা ব্যাংক হিসাবের মাধ্যমে এই ভাতা প্রদান করা হবে, ফলে তারা ঘরে বসেই অর্থ গ্রহণ করতে পারবেন। পরীক্ষামূলকভাবে প্রথম পর্যায়ে ৩৭,৫৬৭ জন উপকারভোগীকে এই ভাতা দেওয়া হচ্ছে। পরবর্তীতে কমপক্ষে ৪ কোটি পরিবারকে এই কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে সরকারের। আমরা বাংলাদেশের মানুষের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম, বাংলাদেশের নারী সমাজের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে বিএনপি সরকার গঠন করতে সক্ষম হলে আমরা এই ফ্যামিলি কার্ডের কাজ শুরু করব। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, আমরা আল্লাহর রহমতে বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে বিগত নির্বাচনে সরকার গঠন করার ১ মাসেরও কম সময়ের মধ্যে আমরা আমাদের এই প্রতিশ্রুতি, জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতির কাজ আমরা শুরু করেছি। এবং শুধু এই প্রতিশ্রুতি নয়, আমরা আরও কিছু প্রতিশ্রুতি করেছিলাম, তার মধ্যে যেগুলো আমাদের প্রায়োরিটি প্রয়োজন ছিল, তার মধ্যে আরেকটি আছে কৃষক কার্ড। সেই কৃষক কার্ডের কাজও আমরা শুরু করেছি ইনশাআল্লাহ। ঠিক আজকের এই অনুষ্ঠানে আমরা যেভাবে ৩৭,০০০ মানুষের কাছে, ৩৭,০০০ নারীর কাছে আমরা ফ্যামিলি কার্ড তুলে দিতে সক্ষম হয়েছি, ঠিক একইভাবে আগামী মাসের মধ্যে আগামী মাসের ভেতরে আমরা কৃষক ভাইদের কাছেও, বহু কৃষক ভাইদের কাছে আমরা কৃষক কার্ড তুলে দিতে সক্ষম হব ইনশাআল্লাহ। ১ কোটি টাকা চেয়ে অডিও ফাঁসের ঘটনায় প্রসিকিউটরদের সতর্ক করলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। প্রসিকিউটর টিমের অডিও কল ফাঁসের ওই ঘটনায় তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন। দুপুরে সংবাদ সম্মেলনে আমিনুল ইসলাম বলেন, এসব ঘটনায় বিচার বিভাগ প্রশ্নবিদ্ধ হয়। জুলাই গণ অভ্যুত্থানের সময় চট্টগ্রামে নিহত কলেজ ছাত্র ওয়াসিম আকরাম হত্যা মামলা থেকে সাবেক সংসদ সদস্যকে খালাস করিয়ে দেওয়ার আশ্বাসে ১ কোটি টাকা ঘুষ চাওয়ার অভিযোগ উঠেছে ট্রাইব্যুনালের প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে। এ বিষয়ে সাইমুম রেজা তালুকদারের কোটি টাকা ঘুষ চাওয়ার অডিও ফাঁস হয়, জানিয়ে শুরু হয় আলোচনা সমালোচনা। এই মেসেজটুকু আমরা প্রথমবার যখন আমরা আমাদের প্রসিকিউশন টিমের সাথে যখন আমরা বৈঠক করেছিলাম, প্রত্যেক প্রসিকিউটরকে আমি একই কথা বলেছি যে আমার সাথে যদি আপনারা কাজ করতে হয়, নির্লিপ্তভাবে সকল লোভ লালসার ঊর্ধ্বে উঠে এখানে বসে কাজ করতে হবে। আর না হয় আপনারা যদি কেউ এখানে কাজ করতে আপনাদের সেইভাবে না পারেন, আপনারা চলে যেতে হবে। আপনি যে কথাটা বলছেন যে নিউজটা আমরা পেয়েছি, এটা একটা সিরিয়াস অভিযোগ। এই অভিযোগ আমাদের কোনো প্রসিকিউটরের বিরুদ্ধে ওঠার কথা ছিল না। যখন উঠেছে তাৎক্ষণিকভাবে এটার ব্যবস্থা উচিত ছিল। আমরা এটা প্রশ্রয় কেন দিয়েছি আমি জানি না। রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি করায় ভোগান্তির অভিযোগ করেছেন যানবাহনের চালকরা। এছাড়া সরবরাহ সংকটে সকালে স্বাভাবিক কার্যক্রম শুরু করতে পারেনি ঢাকার কয়েকটি ফিলিং স্টেশন। এতে তেল নিতে এসে ফিরে যেতে দেখা গেছে মোটরসাইকেল ও গাড়ি চালকদের। তবে কার্যক্রম চালু রাখা পাম্পগুলো সরকারি নির্দেশনা মেনে তেল দিচ্ছে। বিভিন্ন ফিলিং স্টেশনে দেখা যায় যানবাহনের দীর্ঘ সারি। ১.৫ থেকে ২ ঘন্টা অপেক্ষার পর মিলছে কাঙ্ক্ষিত জ্বালানি। চালকরা বলছেন, এই ভোগান্তি নিরসনে সরকারকে দ্রুত কার্যকর উদ্যোগ নিতে হবে। আসাম থেকে বাংলাদেশে আসছে ৫,০০০ মেট্রিক টন ডিজেল। বিবিসি জানায়, এরই মধ্যেই ডিজেলের পাম্পিং কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবারের মধ্যেই পাইপলাইনে বাংলাদেশে পৌঁছাবে এই ডিজেল।
5টার সময় বের হয়েছি, তারপরে তেজগাঁও লিং রোড আসলাম। বললো যে আমরা বসেছিলাম, সিরিয়ালে ছিলাম, বললো যে তেল নাই বলতে গাড়ি আসে নাই, গাড়ি বিকেলে আসবে, তার আগে তেল দেওয়া যাবে না। হাফ অ্যান আওয়ারের উপরে লাইন ধরার পরে যখন প্রায় কাছাকাছি পৌঁছে গেছে, আমার সামনে আরও 10-15 জন হুন্ডা, ওই মুহূর্তে একটা ছোটো হ্যান্ড মাইক দিয়ে বললো যে তেল শেষ। তারা কোনো সময় 1 ঘন্টা দিচ্ছে, 2 ঘন্টা দিচ্ছে, দিয়ে বলতেছে তেল শেষ। তো ভোগান্তিতে সাধারণ পাবলিকরাই আমরা। আমার বাসা হলো ধানমন্ডি 27-এ। আমি উত্তরে যদি আসা যাওয়া করি 10 লিটারে কাভার হয় না। যারা আমরা বাইক রাইড করি তাদেরকে যদি ফুল ট্যাঙ্কি দেওয়া হয়, আমার মনে হয় এরকম যে লাইনগুলি হচ্ছে ফিলিং স্টেশনে, সেই লাইনগুলি হবে না। রাজধানীর পাশাপাশি বিভিন্ন জেলাতেও রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি হচ্ছে। কাঙ্ক্ষিত পরিমাণে তেল না পেয়ে দুর্ভোগে রয়েছেন যানবাহন চালকরা। ঠাকুরগাঁওয়ের পরিস্থিতি জানাবেন সহকর্মী মঈনুদ্দিন তালুকদার হিমেল। ঠাকুরগাঁয়ে জ্বালানি তেল এখন যেন সোনার হরিণে পরিণত হয়েছে। ঠাকুরগাঁয়ের যে ফিলিং স্টেশনগুলো আছে, সেই ফিলিং স্টেশনগুলোতে কোনো প্রকার অকটেন কিংবা পেট্রোল পাওয়া যাচ্ছে না, তবে কিছু কিছু ফিলিং স্টেশনে এখনও ডিজেল সরবরাহ করা হচ্ছে। আমি আপনাকে জানিয়ে রাখি, ঠাকুরগাঁয়ে মূলত পরশুদিন আমি লক্ষ্য করেছি ঠাকুরগাঁও জেলা জুড়ে প্রায় সবগুলো ফিলিং স্টেশনেই পেট্রোল অকটেন সরবরাহ বন্ধ হয়ে যায় এবং তারপর থেকেই কিন্তু ঠাকুরগাঁয়ে জ্বালানি তেলের যে সংকটটা, সেটার একটি পরিস্থিতি শুরু হয়। আমি ফিলিং স্টেশন মালিকদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছে গতকাল 2টি ফিলিং স্টেশনে পেট্রোল অকটেনের সরবরাহ এসেছিল, তবে ঠাকুরগাঁয়ে যেখানে লক্ষাধিক লিটার পরিমাণে পেট্রোল অকটেনের চাহিদা রয়েছে, সেখানে 2টি ফিলিং স্টেশনে 10,000 লিটারের এই পেট্রোল অকটেন খুব বেশি সময় ঠাকুরগাঁয়ের এই মোটরসাইকেল প্রাইভেট কারগুলোকে সরবরাহ করা সম্ভব হবে না বলে তারা আমাকে জানিয়েছে। এর মধ্যে একটি গতকাল রাতে শেষ হয়ে গেছিল এবং মির্জাপাম নামক একটি ফিলিং স্টেশনে এখনও সেই আপনার পেট্রোল সরবরাহ করা হচ্ছে, তবে সেটাও আসলে এই ঘণ্টাখানিকের মধ্যে শেষ হয়ে যেতে পারে বলে আমাকে শঙ্কার কথা জানিয়েছে পেট্রোল পাম্প কর্তৃপক্ষ। তবে সেখানে এই যারা এখন আমি লক্ষ্য করেছি, সেই ফিলিং স্টেশনে গিয়েছিলাম, সেখানে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে মোটরসাইকেল নিয়ে কিংবা প্রাইভেট কার নিয়ে, সেখানে টোকেন সংগ্রহ করার জন্য। এই 200 টাকার পেট্রোল সংগ্রহ করতে ঘন্টার অধিক সময় অপেক্ষা করা, এটা যেন এই ঠাকুরগাঁয়ের সাধারণ মানুষের জন্য আরেকটি ঝামেলার কারণ হয়ে দাঁড়িয়েছে। এছাড়া ঠাকুরগাঁয়ের অন্যান্য কোনো ফিলিং স্টেশনে কিছু পরিমাণে ডিজেল পাওয়া গেলেও এখন পেট্রোল অকটেন সরবরাহ একেবারেই নেই। এতে করে কিন্তু ঠাকুরগাঁয়ের সাধারণ মানুষ অনেকটাই বিপাকে পড়েছে। এই মোটরসাইকেল প্রাইভেট কার বাদ দিয়ে, অর্থাৎ পেট্রোল অকটেন চালিত যানবাহন বাদ দিয়ে বিকল্প যানবাহনে চলাচলের পরিমাণটা ঠাকুরগাঁয়ে বৃদ্ধি পেয়েছে। আপনাকে আমি জানিয়ে রাখি, ঠাকুরগাঁয়ের যদি এই সকল জ্বালানি তেলের যে এই সংকটটা, এটাকে যদি দ্রুত নিরসন করা না যায়, এখানে শুধুমাত্র যানবাহনগুলো যে বিপাকে পড়বে তা নয়। ঠাকুরগাঁও একটি কৃষিপ্রধান এলাকা, এখানে প্রায় 60,000 হেক্টর জমি এই সকল পেট্রোল ডিজেলের দ্বারা চালিত সেচ পাম্পের সেচ ব্যবস্থার মাধ্যমে পরিচালিত হয়ে থাকে। এটা যেহেতু বোরো ধানের মৌসুম, এ সময় সেচটা অনেক গুরুত্বপূর্ণ এবং যেহেতু এই জ্বালানি তেলের সংকট এখন চলছে, এতে করে কিন্তু ঠাকুরগাঁয়ের এই যানবাহনের চালকরা, সেই সাথে ঠাকুরগাঁয়ের কৃষি সমাজ এবং কৃষি খাত অনেকটাই বিপাকে পড়েছে। আমি আপনাকে জানিয়ে রাখি যে ঠাকুরগাঁয়ের বর্তমানে এই পেট্রোল পাম্পগুলোতে না পাওয়া গেলেও কিছু কিছু খুচরা দোকানে 180 থেকে 200 টাকা লিটারে পেট্রোল পাম্প বিক্রি হচ্ছে এবং সাধারণ মানুষ যেহেতু বিপাকে পড়েছে, পেট্রোলের অনেক সংকট, সেহেতু তারা এই অতিরিক্ত দামে কিনতে বাধ্য হচ্ছে। এই ছিল ঠাকুরগাঁয়ের ফিলিং স্টেশনগুলোর সর্বশেষ পরিস্থিতি। সংযম ও ত্যাগের মাস রমজানে এবারও সাধারণ মানুষের প্রধান দুশ্চিন্তা নিত্যপণ্যের বাজার। সরকারি হিসেবে চিনি, ছোলা ও ভোজ্য তেলের সরবরাহ পর্যাপ্ত এবং দাম কিছুটা কম, কিন্তু খুচরা বাজারের বাস্তবতা বলছে ভিন্ন কথা। পাইকারির সাথে খুচরা দরের বিস্তর ব্যবধান। বেগুন, শসা ও লেবুর আকাশচুম্বী দাম সাধারণ ভোক্তাদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। প্রতি বছরের মতো এবারও রমজান ঘিরে অস্থিতিশীলতার শঙ্কা থাকলেও চিত্র কিছুটা ভিন্ন। পর্যাপ্ত সরবরাহ আর সরকারের কড়া নজরদারিতে বাজারে চলছে এক ধরনের সতর্ক স্থিতিশীলতা। পাইকারি বাজারে পণ্যের কমতি নেই, আড়তদাররা বলছেন সরবরাহ স্বাভাবিক, কিন্তু সেই স্বস্তি খুচরা বাজারে মিলছে না। পাইকারি ও খুচরায় প্রতি কেজি পণ্যে ব্যবধান দাঁড়াচ্ছে 10 থেকে 30 টাকা পর্যন্ত। পেঁয়াজের রেট আজকের বাজার 28 থেকে 30 টাকা পাইকারি রেট সর্বোচ্চ। আলুর বাজার হলো বর্তমানে লাল সাদা আছে 11 টাকা। রসুনের কেজি হলো 210 টাকা, পেঁয়াজের কেজি 40 টাকা, আদার কেজি হলো আছে আপনার 120 থেকে 30 টাকা। গায়ে দামে তেল বিক্রি হতেছে 5 লিটার 955, 2 লিটার 390, 1 লিটার 195।
সরবরাহ অ্যাভেলেবেল না। গত রমজানের তুলনায় এবছর বেশ কিছু পণ্যের দাম নিম্নমুখী। বিশেষ করে চিনি, ছোলা এবং ভোজ্য তেলের দাম গত বছরের তুলনায় কিছুটা নিয়ন্ত্রণে। ব্যতিক্রম শুধু মাংস আর দেশি ফলের বাজার। তবে ইফতারির কিছু অপরিহার্য পণ্যের দাম বরাবরের মতোই বেয়ারা। ৮০ থেকে ১০০ টাকার নিচে মিলছে না ভালো মানের বেগুন। আর এক হালি লেবুর দাম ক্ষেত্র বিশেষে ১০০ টাকা ছাড়িয়ে যাচ্ছে। খেজুরের বাজারেও কিছুটা অস্থিরতা লক্ষ্য করা গেছে। শুল্ক কমানোর সুফল খুচরা বাজারে খুব একটা পৌঁছায়নি। লেবু, শসা এগুলোর দাম খুব ঊর্ধ্বমুখী। বেগুনেরও দাম কমছে, ১৬০ জন্য আছে ১০০-১২০। তারপর শসা ছিল ১০০-১২০, এখন চলে এসে ৬০, ৭০, ৮০। বিশ্লেষকেরা বলছেন, যে কোনো পণ্য হাত বদলে দফায় দফায় দাম বৃদ্ধি রুখতে প্রয়োজন একটি স্বচ্ছ ও শক্তিশালী সরবরাহ চেইন। এক রাতেই কিন্তু হাত বদলে এই অতিরিক্ত যে 70% টাকা কিন্তু চলে যাচ্ছে মধ্যস্বত্বদের কাছে। এখন এই মধ্যস্বত্বগুলো ভাঙতে গেলে যেটা দরকার, কৃষকরা যদি সমবায়ের মাধ্যমে এবং ভোক্তারা যদি সংগঠিত থাকতো এবং সাপ্লাই চেইনে এই হাত বদলের এই বিষয়গুলো যদি আমরা মিনিমাইজ করতে পারতাম এবং এটা যদি আমরা টোটালি ট্রান্সপারেন্ট এবং ডিজিটালাইজ করতে পারতাম। নিত্যপণ্যের দাম বৃদ্ধি ঠেকাতে জনগণের সচেতনতাও জরুরি বলে মনে করেন বিশ্লেষকেরা। পণ্য সরবরাহ পর্যাপ্ত থাকলেও হাত বদলে দফায় দফায় বাড়ছে দাম। মূলত মধ্যস্বত্বভোগীদের অতি মুনাফা আর খুচরা বাজারের বিশৃঙ্খলা এখন সাধারণ ক্রেতার প্রধান ভোগান্তি। তাই শুধু সাময়িক অভিযান নয়, বাজার স্থিতিশীল রাখতে প্রয়োজন একটি স্বচ্ছ এবং শক্তিশালী সরবরাহ চেইন। আর রমজানের এই কৃত্রিম দর বৃদ্ধি রুখে দেওয়া এখন সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা। সাভারে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ চলায় নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইল থেকে শ্রীপুর পর্যন্ত উত্তরবঙ্গগামী লেনে ঈদযাত্রায় যানজটের শঙ্কা রয়েছে। এ বিষয়ে এখনই উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সাভারের নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইল থেকে শ্রীপুর পর্যন্ত উত্তরবঙ্গগামী লেনে চলছে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ। ফলে ওই অংশের বিভিন্ন স্থানের মূল সড়ক সরু হয়ে গেছে, আছে খানাখন্দও। ফলে প্রতিদিনই হচ্ছে যানজট। বিশেষ করে বিকালের দিকে শিল্প কারখানা ছুটি হলে যানজটের মাত্রা বেড়ে যায়। এমন পরিস্থিতিতে ঈদযাত্রা নিয়ে আশঙ্কায় আছে অনেকে। এখানে এলাকা কাজ হচ্ছে, আবার সিরাজগঞ্জ মোড়ে কাজ হচ্ছে। একটা টিপ মারতে হলে পারে 2 দিন লাগে যায়, 1 দিন লাগে যায়। চিন্তায় থাকে আমার আছে 5 ঘন্টা 6 ঘন্টা বয়ে থাকা লাগে। 2-3 বছর যাবত এই রাস্তাটা সমস্যার মধ্যে আছে। আমরা যে ক্রসিং গুলাতে নর্মালি আমাদের জনবল থাকতো না, ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষকে নির্বিঘ্নে পৌঁছানোর জন্য আমরা কিন্তু অতিরিক্ত জনবল দেই। ঈদযাত্রায় সড়কে যানবাহনের গতি স্বাভাবিক রাখতে নিজস্ব জনবল কাজ করবে বলে জানিয়েছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ। আর পুলিশ বলছে, নবীনগর চন্দ্রা মহাসড়কে যানজট কমাতে অতিরিক্ত হাইওয়ে পুলিশ, ট্রাফিক পুলিশ ও জেলা পুলিশ মোতায়েন থাকবে। বাইপাইল থেকে শ্রীপুরে পর্যন্ত ডিপ্লয় করেছি। 3টে শিফটে তারা কাজ করবে। দিনের বেলা বেশি থাকবে, রাত্রে বেলা কম থাকবে। আমরা আমাদের মতো করে এইটাকে আমরা একটা খুব সুন্দরভাবে আমরা যত জনগণ যেতে পারে কার্যক্রম আমরা হাতে নিয়েছি। জেলা পুলিশের সমন্বয়ে আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ সার্বক্ষণিক মনিটরিং করবেন এবং তারা ফিল্ডে থেকে আমাদের সাথে থাকবেন। আমরা ফিল্ডেই অভিযান অব্যাহত থাকবো। বিশেষজ্ঞরা বলছেন, উন্নয়ন কর্মকাণ্ডের কারণে ঈদের আগে ও পরে সড়কে ভোগান্তি কমাতে এখনই উদ্যোগ নেওয়া প্রয়োজন। এখানে বিভিন্ন লেন বা রাস্তা যদি বন্ধ থাকতে হয়, এগুলি যত অল্প সময়ে বন্ধ রাখা যায়, উন্নয়ন কর্মকাণ্ডগুলি তাড়াতাড়ি সম্পন্ন করে, এইটার কোনো আসলে বিকল্প নাই। যেহেতু ঈদের সময় রাস্তায় বেশি চাপ পড়ে, সুতরাং ফ্লো যেন বাধাগ্রস্ত কম হয়। সাভারে নবীনগর চন্দ্রা মহাসড়ক ব্যবহার করে ঈদে বাড়ি যায় উত্তরবঙ্গের অন্তত 20 জেলার মানুষ। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তা কক্ষ। এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। কুমিল্লার লাকসামে আগুনে পুড়ে গেছে একটি মাদ্রাসা ভবন। তবে তারাবির নামাজে থাকায় শতাধিক শিক্ষার্থী
পরিস্থিতি থেকে রক্ষা পান। সোমবার রাতে লাকসাম উপজেলার রেলওয়ে জংশন সংলগ্ন সালেহিয়া ওয়ালিয়া দিনিয়া মাদ্রাসা ও এতিমখানায় এই ঘটনা ঘটে। মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, ঘটনার সময় শিক্ষার্থীরা মাদ্রাসা প্রাঙ্গণের মসজিদে তারাবির নামাজ আদায় করছিল। এ সময় একজন শিক্ষার্থী মাদ্রাসা ভবন থেকে আগুনের ধোঁয়া বের হতে দেখতে পায়। পরে আশপাশের লোকজন ও ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। মাদ্রাসার সুপার জানান, অগ্নিকাণ্ডে মাদ্রাসার রান্নাঘর সহ 7টি কক্ষ সম্পূর্ণ পুড়ে গেছে। সংগ্রাম, রাজনীতি ও নেতৃত্বের দীর্ঘ পথ পেরিয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বে প্রথম নারী পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন মানিকগঞ্জ 3 আসনের সংসদ সদস্য আফরোজা খানম রীতা। তার এই উত্থানকে ঘিরে আলোচনা এসেছে সংগ্রামী জীবনের নানা অধ্যায়। প্রথমবারের মতো সংসদ সদস্য স্থান পেয়েছেন মন্ত্রিসভায়ও। বলছি মানিকগঞ্জ 3 আসনের এমপি আফরোজা খানম রীতার কথা। স্বাধীনতার পর এই প্রথম কোন নারী মানিকগঞ্জ 3 আসন থেকে নির্বাচিত হয়েছেন। তিনি মানিকগঞ্জের জেলা প্রতিটি আনাচে গানাচে তিনি ঘুরিয়ে বেরিয়েছেন। ঘুরিয়ে বেড়ার পর পরবর্তীতে দলকে সামনের দিকে অগ্রসর করার জন্য সে চেষ্টা করছেন। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের চোখে চোখ রেখে যে আন্দোলন সংগ্রাম করেছে, তার পুরস্কার স্বরূপ বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান তাকে মন্ত্রিত্ব দিয়েছেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি। তিনি বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মণ্ডলীর সদস্য এবং জেলা বিএনপির আহ্বায়ক। রাজনীতির মাঠে দীর্ঘদিন সক্রিয় উপস্থিতি, আন্দোলনে অংশগ্রহণ ও দক্ষ নেতৃত্বের মাধ্যমে জাতীয় রাজনীতিতে নিজের শক্ত অবস্থান করে নিয়েছেন আফরোজা খানম রীতা। 2010 সালে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হন। এরপর 2013 সালে জেলা বিএনপির সভাপতির দায়িত্ব নেন তিনি। বাবার হাত ধরে রাজনীতিতে আসা তার। তিনি মুন্নু গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান। তার বাবা প্রয়াত শিল্পপতি হারুনুর রশিদ খান মুন্নু ছিলেন মানিকগঞ্জ 2 ও মানিকগঞ্জ 3 আসনের 4 বারের সংসদ সদস্য। মন্ত্রীও ছিলেন তিনি। তিনি নিজের বাবার প্রত্যেক ব্যবসা প্রতিষ্ঠানের দিকে কোটি কোটি টাকার লোকসানের দিকে না তাকিয়ে তিনি নেতাকর্মীদের সাথে নিয়ে রাজপথে লড়াই করেছেন। নেতাকর্মীরা জেল জুলুমে, তখন সে তার পরিবারের খোঁজ নিয়েছে, তাদের জেল থেকে বের করার জন্য সব রকম ব্যবস্থা করেছেন। হারুনুর রশিদ খান মুন্নু দম্পতির 2 মেয়ের মধ্যে আফরোজা খানম রীতা ছোটবেলা থেকেই মেধাবী। এইচএসসি পরীক্ষায় মেধা তালিকায় সারা দেশে 8ম স্থান অধিকার করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে ঘরে বসে থাকেননি, বাবার ব্যবসায় হাল ধরেছেন তিনি। মানিকগঞ্জের যে গ্যাসের একটা সমস্যা, সে গ্যাসের সমস্যা, মানিকগঞ্জে ইয়াং ছেলে পেলে যারা আছেন তাদের খেলাধুলার সমস্যা, ঢাকা থেকে সরাসরি এক্সপ্রেসওয়ে করার যে ওনার চিন্তা চেতনা, উনি অবশ্যই এই কাজগুলো করবেন বলে আমরা মানিকগঞ্জবাসী বিশ্বাস করি। জাতীয় রপ্তানিতে বিশেষ অবদানের জন্য মুন্নু সিরামিকের চেয়ারম্যান আফরোজা খানম রীতা 2016-17 অর্থ বছরে স্বর্ণপদক পান। সিরামিক টেবিলওয়্যার পণ্য উৎপাদন ও রপ্তানির জন্য 12তম জাতীয় রপ্তানি ট্রফি অর্জন করেছে মুন্নু সিরামিক। এর আগে সিরামিক শিল্পে 2018 সালে সিআরপি নির্বাচিত হন। আফরোজা খানম রীতার সংগ্রামী জীবন রাজনীতিতে নারীর অংশগ্রহণকে আরও উৎসাহিত করবে এমন প্রত্যাশা সকলের। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তা কক্ষ। পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে রাজধানীতে জমে উঠেছে কেনাকাটা। বিভিন্ন বিপণী বিতানে এখন ক্রেতাদের উপচে পড়া ভিড়। সকাল থেকে গভীর রাত পর্যন্ত পরিবার পরিজন নিয়ে পছন্দের পোশাক ও প্রয়োজনীয় সামগ্রী কিনতে ভিড় করছেন ক্রেতারা। রাজধানীর মার্কেটগুলোতে দোকানে দোকানে নতুন পণ্যের পসরা, ক্রেতাও রয়েছে বেশ। জমে উঠেছে ঈদের কেনাকাটা। ঈদ উপলক্ষে রাজধানী ছাড়ার আগে ভাগেই অনেকে কেনাকাটা সেরে ফেলার দিকে নজর দিয়েছেন। আনন্দ ও উচ্ছ্বাস নিয়ে কেনাকাটা করছেন তারা। এবার ঈদকে ঘিরে নারীর পোশাকে এসেছে নানা বৈচিত্র্য। ফার্সি সালোয়ার কামিজ, পাকিস্তান ভারতীয় নকশা ও প্যাটার্নের নানা পোশাক, কুর্তি, সিঙ্গেল কামিজ, 2 পিস, সারারা, গারারার দেখা মিলেছে দোকানগুলোতে। আমার আব্বু আমার 2 বোনের সাথে আসছি, আর মোটামুটি শেষই প্রায় কেনাকাটা। এর আগে জুতো কিনছি, এখন জামা কিনতে আসছি। শপিং আসলে এখনো শেষ হয় নাই, আজকে আসছি, আরো কিছু শপিং বাকি আছে। যার যেরকম মনে করেন নেবে প্রাইস, ওইরকম রিজনেবল এর মধ্যেই আছে। আমার ছেলে মেয়ের জন্য কিছু জামা কাপড় কিনলাম, নিজেরটা এখনো শেষ করি নাই, মাত্র শুরু করলাম, আমাকে দিয়ে শুরু করলাম। দোকানিরা জানান ধীরে ধীরে ক্রেতা সমাগম অনেক বেড়েছে বিক্রিও। সবে বড়দের পর থেকেই খুব ভালো সেল দিচ্ছি,
এবং গতবারের তুলনায় এবার অনেক ভালো কালেকশনও উঠছে এবং সেলও ভালো হচ্ছে। ব্যবসা মোটামুটি খারাপ না, ভালোর দিকেই আছে এবং জিনিসপত্রের দাম ক্রেতাদের মানে কেনার ক্ষমতার ভিতরেই আছে। প্রায় 2 লাখ প্লাস হয়েছে এই সপ্তাহে, একটু তার থেকে একটু বেশি আশা করতেছি আমরা। প্রতিদিন সন্ধ্যা নামার পর বাড়তে থাকা ভিড় ও রঙিন পোশাকের সমারোহে জমে উঠেছে রাজধানীর মার্কেটগুলো। সঞ্জিতা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। ঈদকে কেন্দ্র করে উত্তরের জেলা দিনাজপুরের মার্কেটগুলোয় ক্রেতা সমাগম বেড়েছে। জেলার ঈদ বাজারের চিত্র জানাচ্ছেন সুলতান মাহমুদ। ঈদকে সামনে রেখে দিনাজপুরের বিপণন বাজারগুলোতে জমে উঠেছে জমজমাট ঈদের বেচা বিক্রি। সকাল থেকে গভীর রাত পর্যন্ত দিনাজপুরের বিভিন্ন মার্কেটগুলোতে চলছে ঈদের জমজমাট বেচা বিক্রি। এখানে বিভিন্ন বয়সী নারীরা তাদের পছন্দের ড্রেস কেনার জন্যই কিন্তু এখানে ভিড় করছেন। পাশাপাশি বিভিন্ন বয়সী ছেলে মেয়ে সহ বিভিন্ন বয়সী মানুষেরাও কিন্তু ঈদের জামা কাপড় কিনছেন। তবে দিনাজপুরের যে গুলশান মার্কেট থেকে শুরু করে দিনাজপুরের মালদাপট্টি সহ বিভিন্ন মার্কেটে কিন্তু একেবারেই জমজমাট অবস্থায় চলছে বেচা বিক্রি। এবছর ঈদের গরমের সময় ঈদ পড়ে যাওয়ার কারণে সুতি জামার পাশাপাশি বিভিন্ন পাকিস্তানি, দিল্লি, বুটিক্স, জার্মানি এবং ফার্সি সহ বিভিন্ন যে জামা কাপড় এবার বেশি বিক্রি হচ্ছে বলে বিক্রেতারা আমাদেরকে জানিয়েছেন। তবে এবার ক্রেতারা বলছেন গত বছরের তুলনায় জামার দাম একটু বেশি হলেও ঈদ বলতে কথা, প্রিয়জনকে ঈদের উপহার দিতে হবে, এজন্য দাম একটু বেশি হলেও তারা কিন্তু তাদের পছন্দের জামা কাপড় ক্রয় করছেন। পাশাপাশি বিক্রেতারা আরেকটি কথা বলছেন, ঈদ যত ঘনিয়ে আসবে ঈদের বিক্রি তত বেশি বৃদ্ধি পাবে, এমনটাই প্রত্যাশা করছেন বিক্রেতারা। এটি ছিল আমার কাছে দিনাজপুর থেকে সর্বশেষ। ইরানের বিরুদ্ধে চলমান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলা খুব শিগগিরই শেষ হতে যাচ্ছে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার ফ্লোরিডার ডোরালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি দাবি করেন, এই যুদ্ধ পরিকল্পনার চেয়েও দ্রুত গতিতে লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে। তার এই বক্তব্যের আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলেন ট্রাম্প। এ সময় মধ্যপ্রাচ্যের এই সংঘাত নিরসনে সহায়তা করতে ইচ্ছা প্রকাশ করেন রুশ প্রেসিডেন্ট। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা অব্যাহত থাকলে মধ্যপ্রাচ্য অঞ্চল থেকে তেল রপ্তানি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়ে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস কোর IRGC জানায়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নয়, এবার যুদ্ধের সমাপ্তি নির্ধারণ করবে ইরান। জবাবে ট্রাম্প বলেছেন, ইরান যদি গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে তেল সরবরাহ বন্ধ করে দেয় তবে দেশটিকে আগের চেয়ে অনেক গুণ শক্তিশালী হামলার মুখে পড়তে হবে। Analysts say such violent movements every strike, every threat, because the next target in this war may not just be 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে কাল পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। মিরপুরের হোম অফ ক্রিকেটে খেলা শুরু হবে দুপুর 2:15টায়। বাংলাদেশের জন্য সিরিজটা মাঠে ফেরার টি-20 বিশ্বকাপে দর্শক হয়ে থাকার পর পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে দিয়ে 3 মাসের বেশি সময় পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে মিরাজ বাহিনী। আগামী বছর 50 ওভারের বিশ্বকাপ হবে যৌথভাবে সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায়। বর্তমানে ওয়ানডে র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান 10-এ। বিশ্বকাপে সরাসরি জায়গা করতে অবস্থান নিতে হবে 8-এর মধ্যে। তাই পাকিস্তান সিরিজে ভালো খেলে সেই পথে এগিয়ে যেতে চান বাংলাদেশের কোচ ফিল সিমন্স। শ্রীলঙ্কা ক্রিকেট দলের নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন সাউথ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটার ও ভারতকে 2011 বিশ্বকাপ জেতানো কোচ গ্যারি কার্স্টেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দিয়েছেন লঙ্কান ক্রিকেট বোর্ড। আগামী 15 এপ্রিল থেকে 2 বছরের জন্য তার এই নিয়োগ কার্যকর হবে। সদ্য সমাপ্ত টি-20 বিশ্বকাপে সুপার 8 থেকে বিদায়ের পর শ্রীলঙ্কা দলের প্রধান কোচের দায়িত্ব ছাড়ার ঘোষণা দেন দেশটির কিংবদন্তি ব্যাটসম্যান সনাথ জয়সূরিয়া। নারী এশিয়ান কাপ টুর্নামেন্টে অংশগ্রহণের শেষে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। পার্থে সোমবার সন্ধ্যায় উজবেকিস্তানের বিপক্ষে হেরে স্থানীয় সময় মঙ্গলবার সকালে দেশের উদ্দেশ্যে রওনা হন ঋতুপর্ণারা। থাই এয়ারওয়েজের একটি উড়োজাহাজে ফিরছে লাল সবুজের প্রতিনিধিরা। ব্যাংককে কয়েক ঘন্টা যাত্রাবিরতি রয়েছে। এরপর বাংলাদেশ সময় মধ্যরাতে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে আফিদাদের। টুর্নামেন্টে গ্রুপ পর্বের 3 ম্যাচে হেরেছে পিটার বাটলারের শিষ্যরা। এই ছিল দীপ্ত সংবাদে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও তথ্য বিনোদনের জন্য চোখ রাখুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।